মানে প্রতিবেশীর সাথে কিভাবে ডিপ্লোমেসিতে হারিয়েছে ইন্ডিয়া, বুঝেছাও? ইন্ডিয়ার একটা পলিসি ছিল নেইবারহুড ফার্স্ট, প্রতিবেশী প্রথম। এই নীতি বলতেছে ওরা কাঠামোগতভাবে ব্যর্থ হয়েছে। ইন্ডিয়ার একটা বাজেট ছিল বাংলাদেশের জন্য, 2026-27 বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমাই দিচ্ছে, মানে বুঝে গেছে হ্যাঁ এটা গন কেস। প্রশ্ন হলো ভারত আর কত দূর পিছু হটবে? পিছু হটার আরো 3টা ঢেউ আসতেছে আমি মনে করি। এই পিছু হটার এই 3টা ঢেউ কি কি? প্রথম ঢেউ অর্থনৈতিক। 18% শুল্ক ইন্ডিয়ার রপ্তানি খাতকে এখনো কাবু করে রাখছে। ইন্ডিয়ার বস্ত্র, রত্ন, অলংকার, চামড়া শিল্প, কৃষি পণ্য সব ধাক্কা খাইছে। মোদীর নিজের রাজ্য গুজরাটে রপ্তানিকারকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই অর্থনৈতিক ধাক্কা আগামী 2-3 বছরের রাজনৈতিক চাপে পরিণত হবে, দেখবেন আপনি। আমি আজকে বলে রাখলাম, লিখে রেখেন। মোদী এখন নিজেই বলতেছে ইন্ডিয়ানরা যেন সোনা না কেনে। দেখেন দেখেন এই সাহেব দেখেন कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। দেখলেন তো, নিজেই বলছে না যেন সোনা না কেনে। কি রকম জাউরা দেখেন। কংগ্রেসের অর্থমন্ত্রী একবার বলছিল যে ধরেন আমরা সোনা কিনলাম না, তাতে কি হইতে পারে চিন্তা করেন। ইন্ডিয়ানরা যদি সোনা না কেনে তাহলে অর্থনীতির অবস্থা কি হতে পারে না? এখানে প্রচুর টাকা বাঁচবে। শুনেন, suppose we stop gold imports, not stop in the government stopping it. Suppose the people of India don't demand gold and we don't have to import gold for 1 year. Just imagine, for 1 year, the whole situation will so dramatically change. Please resist the temptation to buy gold. এইটা শুনে মোদির সে কি হাউকাউ, আরে বাপরে, সোনা কেনা বন্ধ করতে বলছে। ওরে বাপরে, বন্ধ করতে বলেনি কিন্তু। দেখেন মোদি কি বলছিল। अब ये दिल्ली की सरकार, माताएं बहनें, आपका मंगल सूत्र छीनने के लिए तैयार बैठी है। ये गरीबी के लिए, महंगाई के लिए ये दिल्ली के नेता कैसी भाषा बोलते हैं। हमारे देश के वित्त मंत्री ने ये कहा कि आर्थिक संकट इसलिए पैदा हुआ है कि लोग सोना खरीदते हैं। बताइए, आपके गले उतरता है भाई? দেখেছে, এখন নিজেই কইতেছে সোনা কিনবেন না। হ্যাঁ, যাই হোক, দ্বিতীয় ঢেউ কি আসবে এটা কৌশলগত। আমেরিকা যেহেতু চায়নার সঙ্গে সরাসরি কথা বলতেছে, ভারতের যে সুইং স্টেট অফ এশিয়া, এটার মর্যাদা আছে সেটা কমবে। সুইং স্টেট মানে এই স্টেটের উপরে, এশিয়ার উপরে কর্তৃত্ব অনেকখানি নির্ভর করে, এটা কমে যাবে। এটা আমরা আগে আলোচনা করছি। তৃতীয় ঢেউ কি? আঞ্চলিক। প্রতিবেশী দেশগুলো যত বুঝবে যে দিল্লির পেছনে আগের মতো ওয়াশিংটনের অন্ধসমর্থন নাই, তত তাদের আত্মবিশ্বাস বাড়বে। এটা আমাদের দেশের জন্য দরকার। আমাদের দেশে পলিটিশিয়ানরা তো ইন্ডিয়া শুনলে ভয়ে কাজ হয়ে যায়। যাই হোক, এদের দরাদরি সক্ষমতা বাড়বে যদি করতে চায়, ফলে ভারতের আঞ্চলিক প্রভাব আরো কমবে। মোদী সরকার ঘরে খুব দাপটে আছে, তাই না? হ্যাঁ, পশ্চিমবঙ্গ জিতেছে, কিন্তু ঘরের জোর আর বাইরের জোর এক জিনিস না। হিন্দুত্ববাদ ঘরে কাজ করছে, বাইরে সত্য তৈরি করছে। এবার আসল প্রশ্নে আসি, বাংলাদেশ এই পরিস্থিতিতে ইন্ডিয়ার সঙ্গে কিভাবে ডিল করবে? 1 নাম্বার, ভাষার বদল করতে হবে। এতদিন আমরা ভারতের সঙ্গে আলাপ করছি একটা ভয় মাখানো ভাষায়, সে ভাষার দিন শেষ। আর নতুন ভাষা হবে সমতার। দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেমন কথা হয় তেমন, দাদা না, প্রতিবেশী না। 2, হাসিনাকে ফেরত চাইতে হবে। হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, হাসিনার সাজা হয়েছে, দিল্লি তাকে আগলায় রাখতে পারবে না, এটা বলতে হবে। এটা রাজনৈতিক দাবি না, এটা আইনি বাধ্যবাধকতা। ভারত না দিলে আন্তর্জাতিক ফোরামে এই বিষয় তুলতে হবে। 3 নাম্বার, পানির বন্টন। তিস্তা চুক্তি 14 বছর ধরে ঝুলায় রাখছে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ। আন্তর্জাতিক নদী আইনের আশ্রয় নিতে হবে আমাদের পানির ন্যায্য হিস্যার জন্য। 4 নাম্বার, সীমান্ত হত্যা। বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ করতে হবে। আর শ্রীলঙ্কা আলাউদ্দিন বলে কি দেখেন, বলে অনুপ্রবেশ হইলে সেটা নাকি আলাদা কথা। শুনুন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। শুনিছেন, এই মাদার বোর্ডের কেউ কেন বলে না যে দুনিয়াতে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয় আমেরিকাতে, দুনিয়া পশ্চিম রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়, ইন্ডিয়ানরাই অনুপ্রবেশ করে বেশি। তাহলে কি সীমান্তদের গুলি করে মারে নাকি মাদার বোর্ড? এরপরে এসে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি আছে।
ভারতীয় পণ্যের বিকল্প খুঁজতে হবে। চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তুরস্ক অনেক উৎস আছে, ট্রানজিট সুবিধা বন্ধ করতে হবে। এটা আমাদের কোনো লাভ হয় নাই। আর কি, আমাদের বহুমুখী মিত্রতায় যাইতে হবে। শুধু আমেরিকার দিকে তাকিয়ে থেকে ইউনুস সরকার যে ভুল করছে সেটা পুনরাবৃত্তি করা যাবে না। জাপান, চীন, তুরস্ক, রাশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবার সঙ্গে শক্ত সম্পর্ক করতে হবে। কেউ একা চাপ দিলে অন্য জায়গা থেকে সাপোর্ট আসবে। 7 নাম্বার, পাকিস্তানের প্রশ্ন। এটা সবচেয়ে স্পর্শকাতর কিন্তু সবচেয়ে কৌশলগত। দিল্লি যতদিন বুঝবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিককরণ একটা রিয়েল অপশন, ততদিন দিল্লি বাংলাদেশের সঙ্গে দরাদরি করতে রাজি থাকবে। ভারতকে বুঝাই দিতে হবে যে বাংলাদেশ আর তাদের পকেট রাষ্ট্র না। কিন্তু এইগুলা কি পারবেন করতে? না মনে হয়। কারণ বিএনপি, জামাত, এনসিপি সবাই ইন্ডিয়ারে বাঘের মতো ডরায় তাদের সামরিক শক্তিকে। ওরা কল্পনা করতে পারে না যে ইন্ডিয়ার সামরিক শক্তিতেও হারানো সম্ভব। দুনিয়ার কোন শক্তি যদি মনে করে যে আক্রমণ করা একটা রিয়েল অপশন, তাহলে সে আক্রমণ বন্ধ করে রাখে না। বড় শক্তি সবসময় সামরিক শক্তির এই সক্ষমতাকে লিভারেজ হিসেবে কাজে লাগায়, এরই নিয়ম। কিন্তু ইরান শিখাইছে আমেরিকা, ইসরায়েলের মতো দুই পরাশক্তিকে, বৃহৎ পরাশক্তিকে ঘোল খাওয়ায় দেওয়া যায়। ভূ রাজনীতি একটা গেম। এই গেমে দুর্বলেরা হারে না, সবলেরাও জেতে না। যারা টাইমিং বোঝে তারা জেতে। বাংলাদেশের ভাগ্য ভালো যে এই মুহূর্তে আমরা একটা বিরল জানালা পাইছি। আমেরিকা চায়নার সঙ্গে ডিল করতেছে, ভারত পিছু হটতেছে, চায়না দক্ষিণ এশিয়া উপস্থিতি বাড়াইতেছে, জাপান, কোরিয়া, তুরস্ক সবাই বাংলাদেশের দিকে তাকায় আছে। এই জানলা চিরকাল খোলা থাকবে না। 2-3 বছরের মধ্যে নতুন কাঠামো বসবে। সেই কাঠামোয় আমরা কোথায় থাকবো সেটা এখন ঠিক হইতেছে। বাংলাদেশের এখন প্রভুর পেছনে দাঁড়ায় থাকার দিন শেষ। নিজের পায়ে দাঁড়ানোর সময় সাহস দরকার, কৌশল দরকার, ধৈর্য দরকার। সেটা করতে পারলেই বাকি দুনিয়া আমাদের সম্মান করবে। আর সেই সম্মান থেকে আসে কৌশলগত শক্তি। সেটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো পারবে না, তাদের ভীরুতার কারণে। আফসোস। আমাদের আসলে জনগণের রাজনৈতিক দল লাগবে। সেটা গড়ে না তোলা পর্যন্ত আমরা কোনো সুযোগ কাজে লাগাতে পারবো না। যেমন জুলাইকে আমরা রক্ষা করতে পারি নাই, এই নতুন রাজনৈতিক দল গড়ে তোলা কিন্তু কোনো জটিল বিষয় না।